টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি এজ অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান জনাব আসিফ খান, সিএফএ। আমরা তার সাথে কথা বলব দেশের সামষ্টিক অর্থনীতির কি অবস্থা, বিশ্ব অর্থনীতি এবং এর প্রেক্ষাপটে বিনিয়োগ নিয়ে তিনি কি ভাবছেন। আসিফ ভাই, স্বাগতম। ধন্যবাদ। আসিফ ভাই, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস বিভিন্ন রকমের ভয়ভীতি ছিল। তো আপনাদের অ্যানালিস্ট কমিউনিটিতে দেখছি যে একটা স্বস্তির জায়গা দেখা যাচ্ছে। 2022 সালটা যেরকম ছিল, এক্স্যাক্টলি হোয়াট ওয়েন্ট রং অ্যান্ড এখন কি ইমপ্রুভমেন্ট হয়েছে? আসলে 2022-এ অনেকগুলো সমস্যা একসাথে জড়ো হয়ে গেছিল। কিছু কিছু সমস্যার হিস্ট্রিটা আসলে আরও পিছনের, যেরকম হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট, যেটাকে আমরা বলি, হ্যাঁ, বাংলাদেশি টাকার সাথে ইউএস ডলারের যেই মূল্যটা, আমরা 2013-র পর থেকে বাংলাদেশি টাকা তেমন একটা ডেপ্রিশিয়েট করে নাই, প্রায় 8-10 বছরের মতো করে। তো অনেকেই যেটা ধারণা ছিল যে আমাদের একটা অতিমূল্যায়িত কারেন্সি ছিল। এছাড়া 2021 থেকে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়লো। 22-এর শুরুতে ফেব্রুয়ারিতে আবার রাশিয়া যুদ্ধটা শুরু হলো। একসাথে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আপনার 2022-এ গিয়ে একটা ইম্প্যাক্ট ফেললো। যেহেতু আমার একদিক থেকে কারেন্সি ওভারভ্যালুড ছিল, আরেক দিক থেকে কমোডিটি প্রাইসও বেড়েছে, দুইটা মিলিয়ে আপনি 22-এর মেইন প্রবলেমটা যেটা ছিল যে আমার কারেন্ট অ্যাকাউন্ট, মানে এক্সপোর্ট ইম্পোর্ট আর রেমিটেন্সের যে কম্বিনেশনে একটা সিগনিফিক্যান্ট ডেফিসিট তৈরি হলো, এবং ওই ডেফিসিটটা FY22 যে ফিসকাল ইয়ার প্রায় $18 বিলিয়ন মতো ছিল। এখন আপনি যদি আমাদের রিজার্ভ পজিশনটা দেখেন, ওই সময়ের পিক রিজার্ভ হয়তো 46 বিলিয়নের মতো রাফলি ছিল। তো 18 বিলিয়নের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, তো আসলে ওটাকে 30-এর নিচে নামিয়ে ফেলাটাই স্বাভাবিক। আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নিয়ে এখনো কথা বলছি না। তো 22-এর সেকেন্ড হাফ, যেটা মানে জুন পরবর্তী সময়টাতে দেখা গেল সরকারের উপলব্ধি হলো যে এইভাবে রিজার্ভ কমতে থাকলে আমরা আসলে ডলার রিজার্ভ একেবারেই চলে যাবে এবং আমরা সামনে খুব কঠিন একটা সময়ের মুখোমুখি হব। তো তখন থেকে বেশ কিছু পদক্ষেপ সরকারের নেওয়া লাগলো। একটা হচ্ছে এই যে আমার ওভারভ্যালুড কারেন্সি যেটা ছিল, সেটাকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করা। সো এই ডলার রেটটা যেটা 86, 87, 88-এর ঘরে ছিল, সেটা আসলে কমতে কমতে, মানে ডলারের মানটা বাড়লো, বাংলাদেশি টাকার মানটা কমতে কমতে দেখা গেল যে আমাদের 105 থেকে 110-12 এই রেঞ্জের ছিল আর কি। এখানে অনেকগুলো এক্সচেঞ্জ রেট ছিল, আসলে কোনটা রেফার করবো সেটা একটা প্রশ্ন। ওয়ার্স্ট পার্ট অফ দ্য স্টোরি, হ্যাঁ, মানে অনেকগুলো এক্সচেঞ্জ রেট, আপনার কার্ব মার্কেটের একটা রেট আছে, হুন্ডি মার্কেটের একটা রেট আছে, অফিসিয়াল মার্কেটে আবার এক্সপোর্ট আর ইম্পোর্ট আর রেমিটেন্সের রেট আলাদা ছিল। তো এইটা একটা বড় ফ্যাক্টর। আর তার সাথে বছরের শেষের দিকে যদি আপনি চিন্তা করেন, আরেকটা যেটা ব্যাপার ছিল, এটা হচ্ছে গিয়ে এনার্জি প্রাইস। যেহেতু আন্তর্জাতিক বাজারে এনার্জির দাম অনেক বেড়ে গেছে এবং সরকারের পক্ষে এতটা সাবসিডি দেওয়া সম্ভব ছিল না, সরকারের এনার্জি প্রাইস হাইকও করা লেগেছে। তো 22-এর যদি আপনি মূল সিনারিওটা চিন্তা করেন, আসলে সমস্যাটা ছিল ডলার শর্টেজ, সমস্যাটা ছিল কারেন্সি ওভারভ্যালুড ছিল, যেটার একটা অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল, এবং সমস্যাটা ছিল যে এনার্জি প্রাইসের আমাদের বাজার দর এবং আন্তর্জাতিক বাজার দরের মধ্যে একটা খুব সিগনিফিক্যান্ট ডিফারেন্স। এখন এই অ্যাডজাস্টমেন্টগুলো যখন আপনি করবেন, যেটা অনেক বছর ধরে কোনো অ্যাডজাস্টমেন্ট আপনি করেন নাই, ধরেন 8-10 বছরের এক্সচেঞ্জ রেট অ্যাডজাস্টমেন্ট হয় নাই, অথবা অনেক দিন এনার্জি প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয় নাই, বা এই যে অ্যাডজাস্টমেন্টগুলোর কথা বলছি, সেগুলোর একটা প্রাইস আছে। প্রাইস হচ্ছে গিয়ে যে অর্থনৈতিক স্লো হয়ে যাবে, এনার্জি প্রাইস বাড়লে আমি ব্যবসা চালানোটা কঠিন হয়ে যাবে, ডলার শর্টেজ হলে আমার আমদানি করা কঠিন হয়ে যাবে, সেটা একটা ফ্যাক্টর। ডলার শর্টেজ হলে র মেটেরিয়াল ছাড়াও ক্যাপিটাল মেশিনারি আমদানি, আপনার হচ্ছে গিয়ে যে এনার্জি শর্টেজও হবে, যেটা আমরা কিছুটা সময় দেখেছি যে লোডশেডিং, পাওয়ার ক্রাইসিস টাইসিসগুলো হয়েছিল। তো 22-এর প্রবলেমগুলো আসলে ছিল এগুলা। আমি যখন 23-এ আসি, 23-এর শুরুতে আপনার হয়তো মনে আছে যে আসলে বাংলাদেশ তখন IMF-এর সাথে কথা বলা শুরু হলো এবং আমরা সাকসেসফুলি একটা IMF ডিল নেগোশিয়েট করা হয়। তখন নেক্সট ফেজ অফ রিফর্মগুলা আসলে IMF-এর ডিল থেকেই কিন্তু আমরা একটা ইন্ডিকেশন, লং পেন্ডিং রিফর্ম, যে কয়েকটা তো হয়ে গেছিল, বাকি পেন্ডিং রিফর্মগুলো IMF-এর ডিল থেকে আসে। তো IMF-এর যদি আপনি ওনাদের এক্সপেকটেশনগুলো দেখেন, যে কয়েকটা কোর পার্টের একটা ছিল যে এক্সচেঞ্জ রেট, মাল্টিপল এক্সচেঞ্জ রেট থেকে সরে আসা এবং ইভেনচুয়ালি মার্কেট ড্রিভেন করা।
সিমিলারলি ইন্টারেস্ট রেট নিয়েও তাদের একটা সিমিলার বক্তব্য ছিল যে অর্থনীতিতে যখন এই ধরনের প্রেশার আসে, ইনফ্লেশন বাড়ে বা কারেন্সি প্রেশার আসে, তখন ন্যাচুরাল ইকোনমিক পলিসি রেসপন্স বাইরের দেশে যেটা ছিল যে ইন্টারেস্ট রেটটা বাড়ানো, কারেন্সিকে সাপোর্ট দেওয়া এবং ইনফ্লেশনকে কমানোর জন্য। তো ওদের দেখবেন যে ওদের যে ডকুমেন্টটা ছিল সেখানে ইনফ্লেশন টার্গেটিং কিছু পয়েন্ট ছিল যে কীভাবে আমরা কমাতে পারি থ্রু ইন্টারেস্ট রেট হাইক। এছাড়াও রিজার্ভ মানি, মানে বেসিক্যালি মানি সাপ্লাই গ্রোথ কতটা করতে পারবে সরকার, সেটাতে তার কিছু টার্গেট ছিল। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসে কিছু গোল সেট করে দিল ওনারা যে এত সময়ের মধ্যে এত রিজার্ভ হইতে হবে। হ্যাঁ, আর অন্যান্য বিষয়ের মধ্যে ব্যাংকিং সেক্টর রিফর্মেরও একটা বিষয় ছিল। তো ওই পয়েন্টের থেকে আমরা আস্তে আস্তে করে যদি দেখেন যে সরকার পরবর্তী স্টেজের রিফর্মগুলো কিন্তু করে নিয়ে আসছে, যে 3টা এক্সচেঞ্জ রেট থেকে আমরা অনেকটাই সরে চলে আসছি, সেটা একটা বড় পার্ট। ইন্টারেস্ট রেট আপনি এমপিএসে দেখেছেন যে লেন্ডিং রেট ক্যাপ যেটা 9%-এ ফিক্স ছিল, সেটা আপনার হচ্ছে গিয়ে একটা অ্যাডজাস্টেবল ফর্মুলায় চলে আসছে। হ্যাঁ, সেটা একটা, এবং কিছুটা অলরেডি ইন্টারেস্ট রেট কিন্তু অর্থনীতিতে বাড়ছে। আপনি যদি ব্যাংকের লেন্ডিং রেট চিন্তা করেন, ব্যাংকের ডিপোজিট রেট চিন্তা করেন, অথবা সরকারি যে সিকিউরিটিসগুলো, ট্রেজারি বিল বন্ড যেটাকে বলি, সেগুলোর কিন্তু ইল্ড বেড়েছে। ইনফ্যাক্ট 182 ডে যে ট্রেজারি বিল, সেটার ইল্ডটা কিন্তু এখন 10 বছরের সর্বোচ্চ। হ্যাঁ, তো এই যে চেঞ্জগুলো কিন্তু অলরেডি হওয়া শুরু করেছে। আর আমরা যারা মানে ফাইন্যান্সিয়াল মার্কেটের অপারেটর আছি, আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এই চেঞ্জগুলো আসলে ইতিবাচক, এগুলো এই অর্থনীতিতে দরকার ছিল। শর্ট টার্ম কিছু পেইন থাকে এগুলোর সাথে, যে কোনো প্রবলেমেই থাকে, কিন্তু এগুলো করার পরে লং টার্ম পজিটিভিটি আছে। আর কিছু কিছু ইন্ডিকেশন আমরা পাচ্ছি যে আমার কাছে মনে হচ্ছে যে আপনার যেটা একটু আশা দিচ্ছে আর কি। আচ্ছা, ইন্ডিকেশনগুলো যদি একটু বলেন। আচ্ছা, তাহলে আমরা যদি 4টা ভাগে ভাগ করি যে কি কি ইন্ডিকেটর বা কি কি প্যারামিটার নিয়ে কথা বলতে পারি। একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, একটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ রেট, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট, আর একটা হচ্ছে অর্থনৈতিক অ্যাক্টিভিটি। এখন আমি যদি এক এক করে যাই, প্রথমে হচ্ছে গিয়ে যদি আমি আপনার এক্সচেঞ্জ রেট নিয়ে কথা বলি। হ্যাঁ, কার্ব মার্কেটের যে এক্সচেঞ্জ রেটটা, মানে আপনি গিয়ে মানি এক্সচেঞ্জ থেকে ডলার কিনবেন, সেটা এখন 112 ঘরে আছে। আর আপনি যদি ব্যাংক থেকে কিনতে চান, মানে ইম্পোর্ট করতে চান বা ব্যাংকিং চ্যানেলে যান, ওটা হয়তো 110-এর আশেপাশে এক জায়গায় আছে। এই যে 2 টাকার স্প্রেডটা, 2 টাকার গ্যাপ, এটা খুবই লজিক্যাল একটা স্প্রেড। এটা আমাকে একটা কনফিডেন্স দিচ্ছে যে আজকে যদি বাংলাদেশের টাকা পুরোপুরি আমি ফ্লোট করে দিই, মানে পুরোপুরি মার্কেট ড্রিভেন করে দিই, হয়তো খুব বেশি ডেপ্রিসিয়েশন নাও হইতে পারে। কারণটা কি, যদি ধরেন আপনি মনে করেন যে বাংলাদেশি টাকার মূল্য হওয়া উচিত 130, তাহলে কি কার্ব মার্কেটে আপনি 112-তে পাইতেন? তাহলে তো আপনি কার্ব মার্কেটে এটা পেতেন না। সো কার্ব মার্কেটে কন্টিনিউয়াস বেসিসে মানুষজন কেনা বেচা করছে, ফ্রিলি করছে, যেহেতু এটার রেটটা 112, এটা আমাকে একটা মার্কেট ড্রিভেন সিগন্যাল দিচ্ছে যে অফিসিয়াল আর নন অফিসিয়ালের স্প্রেডটা আসলে কম। আচ্ছা, এছাড়া যদি আপনি দেখেন, একটা কারেন্সি যখন প্রায় 25%, 20-25% ডেপ্রিশিয়েট করে, আমাদের হিসাবে, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আমরা মানে যদি আমাদের একটা থিওরি আছে, এটা ইনফ্লেশন ডিফারেন্স দিয়ে ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করা, আমরা ফেয়ার ভ্যালুর কাছাকাছি চলে আসছি। এবং আপনি যদি গত 4-5 মাসের ব্যালেন্স অফ পেমেন্টস ডেটা, কারেন্ট অ্যাকাউন্ট ডেটা দেখেন, এই 5-6 মাসের মধ্যে 4 মাস কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস ছিল, লাস্ট 2 মাসে আবার ডেফিসিট ছিল আর কি। বাট ওই যে 18 বিলিয়নের যে ডেফিসিটটা আমার এর আগের ফিসক্যাল ইয়ারে ছিল, আর ওটার সাথে যদি এখনকার মান্থলি ডেফিসিটটা আপনি দেখেন, আসলে কিন্তু আগের মতো অতটা ডেফিসিট আর নাই। এটা হচ্ছে আমার আরেকটা এরিয়া অফ কমফোর্ট। তারপর যদি আপনি রিজার্ভ নাম্বারটা দেখেন, আমরা গ্রস রিজার্ভস নিয়ে কথা বলি। গ্রস রিজার্ভ গভর্নমেন্ট যেটা রিপোর্ট করে, সেটা 29 বিলিয়নে নেমে আসছিল। হ্যাঁ, এটা কিন্তু মাঝখানে আবার একটু রিকভার করে 31-এ গিয়ে আবার আকু পেমেন্টের পরে 30-র ঘরে আসছে। সো কিছু কিছু জায়গায় আমি কিন্তু এক্সচেঞ্জ রেট অনুযায়ী আমি দেখছি যে একটা স্ট্যাবিলিটি আসছে। এবার আপনি আসেন হচ্ছে যে ইনফ্লেশনটার দিকে, মুদ্রাস্ফীতির দিকে। মুদ্রাস্ফীতি 2021-22-এর সময় শুরুতে হয়েছিল, কারণ আন্তর্জাতিক কমোডিটি প্রাইস বাড়লো। এরপরে রাশিয়ার ইনভেশনের পর প্রথমে যে করোনার আফটারম্যাথ, হ্যাঁ, লকডাউন আর আদার যেগুলো, তারপরে এই যে জাহাজের ভাড়াটা বেড়ে গেছিল, যে এটা খুব ইন্টারেস্টিং। কারণ আসলে এটা রাশিয়ার যুদ্ধের আগেই কিন্তু হয়েছিল, যে 2-3 বছর পুরো গ্লোবাল অর্থনীতি স্থবির, হঠাৎ করে যখন আপনি ওপেন করে দিচ্ছেন, সবাই ভ্যাকসিনেশন হয়ে যাচ্ছে,
2-3 বছরের চাহিদা পুরা পৃথিবীর উপর একসাথে আসছে। এর কারণে স্বাভাবিকভাবে ডিমান্ড বেড়ে প্রাইস বেড়ে গেছে, ফ্রেট কস্ট বেড়ে গেছে। ওটা কিন্তু প্রাইমারি আপনার ইনফ্লেশনের কস্ট ছিল। তারপরে এটার সাথে আরো অ্যাডিশনাল, হ্যাঁ, ওর টপ অফ দ্যাট রাশিয়া ইউক্রেন ইনভেশনের এনার্জি মার্কেটটাকে তালমাটাল করে দিল, ওইটা সেকেন্ড ছিল। কিন্তু আপনি যদি জুলাই আগস্ট পরবর্তী মানে 2022-এর কথা বলছি, ওই সময়টা খেয়াল করেন, ওই সময় বাংলাদেশি টাকা ডেপ্রিশিয়েট করছিল, কিন্তু আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের দাম কিন্তু তখন কমা শুরু করে গেছে অলরেডি। মানে অগাস্ট, স্পেশালি অগাস্ট ওয়াজ দ্য পিক গ্লোবাল কমোডিটি প্রাইস। ওই লেভেল থেকে এখন পর্যন্ত গ্লোবাল ইন্ডেক্স মানে অল কমোডিটি ইন্ডেক্স প্রায় 30-35% ডাউন পিক থেকে। কিন্তু বাংলাদেশ বাজারে আপনি যদি দেখেন দ্রব্যমূল্যের দাম কিন্তু কমে নাই। ইভেন যখন বাংলাদেশি কারেন্সিটা একটা ফ্ল্যাট লেভেলে চলে আসছে আর ডেপ্রিশিয়েট করছে না, এই ক্ষেত্রেও কিন্তু দাম বেড়ে গেছে। তো আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, দেখেন একটা বাংলাদেশি একটা প্রোডাক্টের দাম ডিটারমাইন অন হোয়াট। এক হচ্ছে আমার এক্সচেঞ্জ রেট ডেপ্রিশিয়েট করলে আমার প্রোডাক্টের দাম বাড়বে। দ্বিতীয় হচ্ছে আমার ফ্রেট কস্ট। তৃতীয় হচ্ছে কোর প্রোডাক্ট কস্ট ইন দ্য গ্লোবাল মার্কেট। ফ্রেট কস্ট অনেক কমে গেছে, প্রোডাক্টের দামও অনেক কমে গেছে। এক্সচেঞ্জ রেট 25% ডেপ্রিসিয়েশন বা হোয়াট এভার হয়ে একটা লেভেলে স্ট্যাটিক হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থায় এখন আমাদের বাজারের যেই বিভিন্ন দাম দেখছি আমরা, ধরেন আমরা পেপারে দেখলাম যে কাঁচামরিচের দামের একটা স্পাইক বা হয়তো চিনির দামের যে স্পাইক, এবং আমি যদি পার্শ্ববর্তী দেশ দেখি বা ইন্টারন্যাশনাল মার্কেট দেখি, খুব ক্লিয়ার একটা ডিফারেন্স তৈরি হয়ে আছে। এবং এই ডিফারেন্সটা না আসলে আমার মতে এটা সাস্টেনেবল না। আমাদের প্রাইসটা আসলে পড়তেই হবে। পড়বে কখন? যখন আমার ডলার সাপ্লাইটা একটু ইমপ্রুভ করবে এবং ইম্পোর্টাররা ফ্রিলি প্রোডাক্ট আনতে পারবে, তখন এই অ্যাবনর্মাল প্রাইসিংটা থাকবে না। ইনফ্যাক্ট আপনি যদি এই কাঁচামরিচ বা পেঁয়াজের মার্কেটটা দেখেন, যেই মুহূর্তে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসলো প্রাইস অ্যাডজাস্ট হয়ে গেল। সো আমি সব দিক থেকে বুঝলাম যে আমার যেটা মনে হচ্ছে যে ইনফ্লেশনের যে নাম্বারটা আমরা এখন আছি, এখান থেকে আমার মনে হয় কমে আসাটাই কোয়াইট লজিক্যাল। এখান থেকে আমার মনে হচ্ছে না যে এখান থেকে আর খুব বেশি বাড়বে, প্রোভাইডেড যে ডলার সাপ্লাইটা যদি মোটামুটি ঠিক থাকে। আচ্ছা, ইন্টারেস্ট রেটটা আসলে এখন বাড়তির দিকে আছে, কারণ আমরা লেন্ডিং রেট ক্যাপটা মাত্রই অ্যাডজাস্ট করলাম। এই অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডটা একবার হয়ে গেলে এটার কিছু ব্যালেন্স অফ পেমেন্টস বা কারেন্সি বা ইনফ্লেশনে কিছু পজিটিভ থাকবে। ওইগুলো যখন কমা শুরু হবে, আপনি যখন ইনফ্লেশনটা কমা শুরু হবে বা আপনি যখন দেখবেন যে রিজার্ভ বিল্ড আপ হচ্ছে, তখন ন্যাচারালি আস্তে আস্তে করে ইন্টারেস্ট রেটটা ফল করবে। মানে এই বাড়ানোটা এই মুহূর্তের জন্য আপনার দরকার। ফোর্থ অ্যান্ড ফাইনাল পয়েন্টটা হচ্ছে অর্থনৈতিক অ্যাক্টিভিটি। এখন প্রবলেম হচ্ছে যে আপনি যখন পলিসি মেক করবেন বা অর্থনৈতিক চিন্তা করবেন, আপনি সব দিক একসাথে সাপোর্ট দিতে পারবেন না। ইউজুয়ালি একটা ট্রেড অফ থাকে। আপনি যদি ইনফ্লেশন ট্যাকেল করতে চান, তাহলে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিকে কমাতে হবে। আমার টোটাল চাহিদা বা অ্যাগ্রিগেট ডিমান্ড যেটা আমি ইংলিশে বলি, সেটাকে আপনার কমায় নিয়ে আসতে হবে। সব দেশের সেন্ট্রাল ব্যাংকই এটাই করছে। ইউএস ফেড বলেন বা বাকি দেশের বলেন, ওরা ইন্টারেস্ট রেট বাড়ায়, চাহিদা কমাইছে মানুষের। চাহিদা কমায় তাহলে কি হবে? ইম্পোর্ট কম হবে বা ইনফ্লেশন কমে আসবে। বাংলাদেশের তাই করতে হচ্ছে। সো আমরা 2023-এর অ্যাক্টিভিটি ইন্ডিকেটরগুলো যদি আমরা দেখি, নিঃসন্দেহে উইকার, যেরকম প্রাইভেট ক্রেডিট গ্রোথ কমে আসতেছে আপনার, হচ্ছে গিয়ে এছাড়া অন্যান্য প্যারামিটার, হয়তো ইলেকট্রিসিটি জেনারেশন যদি দেখেন যে অন্য ইয়ারগুলোর মতো অতটা গ্রোথ নাই, এরকম আপনাদের পেপারেও প্রচুর আর্টিকেল আসে। ধরেন স্মার্টফোন সেলের কি হচ্ছে, এরকম কিন্তু অনেকগুলো ইন্ডিকেটর দেখাচ্ছে মানুষের কাছে এখন হচ্ছে ইনকাম নাই বা ওইভাবে গ্রোথটা এই বছর হয় নাই। কিন্তু এটা আসলে নেসেসারি ছিল আপনার ব্যালেন্স অফ পেমেন্টসটাকে ব্যালেন্স করানোর জন্য। কিন্তু অন্য যেই 3টা প্যারামিটারের কথা বললাম, ওগুলো যদি ঠিক মতো কাজ করে এবং ডলার সাপ্লাই যদি চলে আসে, তাহলে ইভেনচুয়ালি এখান থেকে আমরা ঘুরে যাব। কারণ দেখেন, ডলার সাপ্লাই থাকলে কি হবে? আপনি ফুয়েল ইম্পোর্ট ঠিক মতো করতে পারবেন। ফুয়েল ইম্পোর্ট করতে পারলে ফ্যাক্টরিটা ঠিক মতো চলতে পারবে। ডলার সাপ্লাই ঠিক থাকলে তখন যেটা হবে যে ব্যবসারা তার র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারবে। হ্যাঁ, ইম্পোর্ট বেসড অনেকগুলো বিজনেস আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যেটা বললাম যে আবার পর্যাপ্ত পরিমাণে কমোডিটি ইম্পোর্ট করতে পারলে কমোডিটির প্রাইসও ফল করবে। সো এগুলোর কিন্তু একটা সুফল আসবে ইন্ডিকেটারে। আমার যেটা মনে হচ্ছে যে দেখেন, ফোরকাস্ট করলে আমরা যখন ফিউচার নিয়ে চিন্তা করি, অনেক ধরনের আনসার্টেনটি থাকে। পারফেক্ট ফোরকাস্ট তো হয় না, কিছু জিনিস আসলে প্রেডিক্টেবলও না। কিন্তু ব্রডার ম্যাক্রো প্যারামিটার যেগুলোর কথা আমি আপনাকে বলছি, সেটা দেখে আমার মনে হচ্ছে যে হয়তো ওয়ার্স্ট ইজ বিহাইন্ড আস, অ্যাট লিস্ট ফর নাও। ওকে, যে স্লো ডাউনটা চলছে, অন্য ইন্ডিকেটরগুলো এই স্লো ডাউনটাকে আবার থামিয়ে তারপরে ইকোনমিক অ্যাক্টিভিটি রিভাইভ করবে, কবে নাগাদ এক্সপেক্ট করছেন আপনি?
আমার এক্সপেকটেশন হচ্ছে যে ডলার মার্কেটের ইমপ্রুভমেন্টটা বছরের শেষের দিকে আপনি একটু ভিজিবলি দেখতে পাবেন। ওটার সাথেই বাকি সবগুলা লিঙ্কড। যখনই এলসি ওপেনিংগুলো ইজিয়ার হয়ে যাবে, হয়তো আমি রিসেন্টলি ব্যাংকিং কমিউনিটিতে যা কথা বললাম যে ডলার সাপ্লাইটা একটু ইমপ্রুভ করছে, হ্যাঁ, তো এটার সাথেই বাকি সব কিছু লিঙ্কড। এটা হলে আমার মনে হয় যে এই বছরের শেষে ইন দ্য নেক্সট ফিউ মান্থস আপনি কিছু ইন্ডিকেশন দেখবেন যে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে, এবং আশা করতে পারি 2024টা একটু বেটার ইয়ার হবে। ওকে, এবার আসি আমরা আমাদের স্টক ইনভেস্টমেন্ট। একটা যখন হাই ইনফ্লেশন এনভায়রনমেন্টে স্টক থেকে বুদ্ধিমানরা আপনার ফিক্সড ইনকামের দিকে যায়, ইজ ইট ওভার অর স্টিল গোয়িং অন? আমি একটু স্টক মার্কেটের একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। ওটা হচ্ছে কি, যখন আপনার অর্থনীতিতে কোনো প্রেশার আসে, আপনি কোম্পানিদের প্রফিটেবিলিটিতেও সেম ইম্প্যাক্টটা আসে। এবং এইবারে যদি আপনি ইম্প্যাক্টগুলো দেখেন, এক হচ্ছে আপনার এনার্জি শর্টেজ হলে আপনি গ্রিড ইলেকট্রিসিটি না পেলে তখন আপনি হয়তো অল্টারনেট সোর্সে যাবেন, কস্টলিয়ার। তারপর হচ্ছে আপনার কারেন্সি ডেপ্রিসিয়েশন করলে আপনার কস্ট বাড়ে, প্রচুর পরিমাণে র মেটেরিয়াল কস্ট বাড়ে। আবার অনেক সময় শর্টেজও হয়, র মেটেরিয়াল শর্টেজও হয়। তো এগুলার কারণে দেখবেন যে ডিএসসিতে যেই বড় বড় কোম্পানিগুলো আছে, অল্প কিছু বাদে অনেকেরই প্রফিটে একটা ইম্প্যাক্ট আসলে আসছে। আর এইরকম ইম্প্যাক্ট যখন থাকে তখন ন্যাচারাল টেন্ডেন্সি অফ স্টক মার্কেট হচ্ছে এটা ফল করবে। কিন্তু আপনি জানেন যে আমাদের আসলে একটা ফ্লোর প্রাইস দেওয়া আছে, তো যার ফলে ওই ফলটা হয় নাই। তো নর্মাল টাইমে যেটা হতো, ওই ফলটা হয়ে ওই অর্থনৈতিক পজিটিভিটিতে হয়তো এখন থেকেই মার্কেট টার্ন অ্যারাউন্ড করতো। যেহেতু ওই ফলটা তখন হয় নাই, আমরা মার্কেট থেকে কোনো সিগন্যালিংটা পাচ্ছি না। স্টক মার্কেট কিন্তু জেনারেলি একটা খুব ভালো সিগন্যাল যে ইকোনমিতে কি হতে যাচ্ছে। মার্কেটের ওই সিগন্যালিং পাওয়ারটা আপাতত দৃষ্টিতে হারায় গেছে। বাট অর্থনীতি একটা সার্টেন লেভেল অফ স্ট্রেংথে ফেরত গেলে এবং কোম্পানি প্রফিটেবিলিটি যখন আবার বাড়া শুরু করবে, তখন আবার দেখবেন যে মার্কেট অনেকগুলো শেয়ারের প্রাইস হয়তো ফ্লোরের উপরে উঠে যাবে, তার সিগন্যালিং পাওয়ারটা তখন আবার ফেরত আসবে আর কি। তো এখন ইস্যুটা যেটা ছিল যে ওই অবস্থায় আপনি যদি শেয়ার না কিনতেন, মানে ফ্লো অবস্থায়, আপনার তখন অপশন ছিল যে আপনি এফডি করতে পারেন, বা আপনি গভর্নমেন্ট বন্ড কিনতে পারেন, অথবা ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড কিনতে পারেন, হ্যাঁ। কিন্তু ওইখানের রিটার্নটাও তো ভালো ছিল না। কেন ছিল না? কারণ যেহেতু লেন্ডিং রেট ক্যাপ থাকে 9%, ডিপোজিট রেটগুলো 6-7 এরকম রেঞ্জে ছিল। অথচ মুদ্রাস্ফীতি আপনি জানেন যে 9.8 9.7 ওই রেঞ্জে, মানে অফিসিয়াল মুদ্রাস্ফীতি। সো ওইখানে যে আপনি যদি একটা লং টার্ম এফডি 6-7% করে রাখলেন, তাহলে তো আপনি আসলে লুজার হচ্ছেন। বাট এখন যেটা পজিটিভ ওটা হচ্ছে যে যেহেতু ইন্টারেস্ট রেট মার্কেটটা আমরা কিছুটা রিল্যাক্স করে ফেলছি এবং রেটগুলো এখন বাড়ছে, এখন হয়তো কিছু অপরচুনিটি আসবে আইদার ফিক্সড ডিপোজিট করার, অথবা হয়তো আপনার ওই ট্রেজারি বন্ড মার্কেটে কেউ যদি অ্যাক্টিভ হতে চায়, যে আমি মনে করছি যে সামনে রেট কমবে, আমি এখন বন্ডে একটা পজিশন নিই, হ্যাঁ, ওই সুযোগটা এখন আমার তৈরি হচ্ছে। মানে ইনফ্যাক্ট ইন্টারেস্টিংলি যে আমার কাছে মনে হচ্ছে যে 2024 বন্ড মার্কেট বা ফিক্সড ইনকাম মার্কেটের জন্য ভালো হবে এবং ইকুইটি মার্কেটের জন্য ভালো হতে পারে। আপনারা কিভাবে ইনভেস্ট করছেন? আপনারা বেশ কয়েকটা বড় ফান্ড ম্যানেজ করছেন। আমাদের একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে, আমরা তো ওপেন এন্ডেড ফান্ড ম্যানেজ করি। ওপেন এন্ডেড ফান্ডে ক্লায়েন্ট যখন কোনো সময় বলে যে আমাদের টাকা ফেরত দিতে হবে, তখন আমার খুব ইমিডিয়েটলি তার টাকা ফেরত দেওয়া লাগে। তো ফ্লোর থাকা অবস্থায় আসলে শেয়ার সেল করাটা তো ডিফিকাল্ট। তো যেটার কারণে আমাদের এই যে ধরেন অর্থনৈতিক যে অপটিমিজমটা আছে, সেটার ফুল, মানে আমি কিছুটা যে আমি অপটিমিস্টিক এতক্ষণ যেটা বললাম, সেটার ফুল অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারছি না। আমার একটা পর্যাপ্ত পরিমাণে লিকুইডিটি রাখতে হচ্ছে। আমাদের এজের যেরকম 3টা ইকুইটি ফান্ড আছে, একটা ব্যালেন্সড, একটা গ্রোথ, একটা সরিয়া। তো একটা পরিমাণ আমার ক্যাশ লিকুইডিটি রাখতে হচ্ছে ক্লায়েন্টের রিডেমশন অনার করতে পারার জন্য। ইনকাম ফান্ডটা অবশ্যই ইন্টারেস্টিং। এখানে তো আমরা শুধুমাত্র ফিক্সড ডিপোজিট করি। এই জায়গায় আমি আসলে ইনভেস্টার ইন্টারেস্টটা অনেক বেশি পাচ্ছি, এবং হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হয় যে এই জায়গায় পজিশন নেওয়ার অপরচুনিটিটাও বেশি, কারণ ওটা তো লিকুইড। আমার ক্লায়েন্ট যদি বলে যে আমার টাকা লাগবে, আমি চাইলে ট্রেজারি বিল বিক্রি করেই কিন্তু তাকে তার টাকা ফেরত দিয়ে দিতে পারছি আর কি। সো আমার অপরচুনিটি সেটটা ইনকাম ফান্ডে একটু বেশি হয়ে আছে। ইকুইটি সাইডে যেমন খুব ভালো ভালো ব্লু চিপ কোম্পানি হয়তো একটা টেম্পোরারি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, বাট তাদের ডিভিডেন্ড পে আউট ভালো, হয়তো এখন ডিভিডেন্ড কম দিচ্ছে, ভবিষ্যতে আরও বেশি ডিভিডেন্ড পাওয়ার আশা করা যায়। এই ধরনের শেয়ারগুলো আপনারা এখন কিনতে পারছেন না বা বিক্রিও করতে পারছেন না, একটা সিচুয়েশন। হয়তো কেউ যদি এখনকার রেটে এগুলোতে এন্ট্রি নিতে চায়, তা হোয়াট শুড বি দেয়ার স্ট্র্যাটেজি?
এইখানে একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, আমরা যেই কোম্পানিগুলোকে ভালো কোম্পানি বলি, সেগুলোকে ভালো বলি কারণ হয়তো তাদের গভর্নেন্স ভালো, তাদের জেনারেলি মার্কেট শেয়ার কন্ট্রোল ভালো, তাদের প্রফিট মার্জিন ভালো, কিন্তু সব সময় তো সবাই আন্ডার ভ্যালুড থাকে না। তো এদের মধ্যে কিছু কোম্পানি আমাদের মতে হয়তো আন্ডার ভ্যালুড, কিছু কোম্পানি আন্ডার ভ্যালুড না। তা আমি নাম নিচ্ছি না এখানে, কিন্তু দেখা যেতে পারে যে কিছু কিছু ভালো কোম্পানির মধ্যে এই ফ্লোর প্রাইসে কিনলে আপনার, আমাদের ধারণা সামনে রিটার্ন আশা করি ভালো হবে। সামনে বলতে কিন্তু আমি কখনো 3 মাস 6 মাসের কথা বলি না। আমাদের ইকুইটি ফান্ডে কেউ বিনিয়োগ করতে আসলে আমরা বলি যে 3 বছর মিনিমাম চিন্তা করা উচিত, তাহলে আমি ইকুইটি ফান্ডে ডিসকারেজ করি। আমার মানে আমার রেভিনিউ লস হয়, বাট তারপর আমরা ডিসকারেজ করি। তো ওইরকম 2-3 ইয়ার্স আউটলুকে কিছু কোম্পানি আছে ভালো। আবার ওদের মধ্যেও কেউ কেউ আছে যে এই রিসেন্ট অর্থনৈতিক টার্মোয়েলে তারা খুব সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্টেড হয়েছে। হ্যাঁ, কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টরের কিছু কোম্পানি আছে খুব সিগনিফিক্যান্টলি প্রফিট ইম্প্যাক্ট হয়েছে। সো ওদেরগুলো হয়তো এমন হতে পারে ফ্লোর রেটে এখন নেওয়াটা আসলে লজিক্যাল না। এখন একটা ভালো অ্যাসেট ম্যানেজার, দক্ষ অ্যাসেট ম্যানেজারের কাজই কিন্তু এটা, যে এই গ্রুপগুলোর মধ্যে কোনটাতে ইনভেস্ট করা যাবে আর কোনটাতে যাবে না সেটা আইডেন্টিফাই করা। হ্যাঁ, আর ভালো কোম্পানি যদি হয়, আন্ডার ভ্যালু যদি হয়, আপনি যদি ফ্লোরের অবস্থাও কিনেন, হ্যাঁ, আর লং টার্মের রিটার্ন কিন্তু আপনি ঠিকই পাবেন। ইনফ্যাক্ট 2020-এও তো আমার একটা ফ্লোর ছিল। আগে কিন্তু মার্কেট ফ্লোরের রেট থেকে উঠেছে, যখন ইকোনমি অ্যাক্টিভ হয়ে গেল, ইন্টারেস্ট রেট ফল করলো, তারপর ফ্লোর রিমুভ হয়েছে। এটাই ছিল 2020-এর কাহিনী। সো এটা রিপিট হতেও পারে যদি আমার ফোরকাস্টগুলো ঠিক থাকে, অন্য কোনো সারপ্রাইজ না আসে। হ্যাঁ, মানে আসলে আমরা যখন ফোরকাস্ট করি আমাদের ওই তৎক্ষণাৎ যতটুকু ইনফরমেশন আছে সেটার ভিত্তিতে, বাট ওয়ার্ল্ড তো চেঞ্জ হয়, অনেক কিছুই চেঞ্জ হয়, ওইরকম কিছু না হলে হয়তো এটা হতে পারে। আবার এখনো পর্যন্ত আমাদের আলোচনায় আসেনি এই ধরনের রিস্ক ফ্যাক্টর ইকোনমির জন্য। আপনি কোনো কিছু যদি ডিসকাস, মানে আসলে যেহেতু সামনে ধরেন যেমন একটা বলা হয় যে আপনার এখন বর্তমান সরকারের সাথে আমেরিকার একটা টানাপোড়েন চলছে, IMF ইজ ডিক্টেটেড বাই দ্য US অথরিটি, বা তাদের একটা ইনফ্লুয়েন্স আছে, কোনো একটা কিস্তি কি আটকে দিতে পারে কিনা, বা এই ধরনের রিস্ক আপনি দেখেন কিনা? আচ্ছা, এইখানে আপনি যদি IMF এর সাথে বাংলাদেশের কমিউনিকেশনটা দেখেন, হ্যাঁ, যেটা প্রথম যেই কন্ট্রাক্টটা হলো আমাদের সাথে, সেখানে কিন্তু খুব ক্লিয়ার কাট কমিউনিকেশন হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে IMF তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করেছে এবং বাংলাদেশ সরকার সেগুলোকে অ্যাকনোলেজ করেছে। এই অ্যাকনোলেজমেন্টের প্রুফটা কি, যে আমরা ওই কন্ট্রাক্টের পরে বাংলাদেশ কিন্তু খুব চেষ্টা করেছে যাতে ওই টার্গেটসগুলো মিট হয়। এক্সচেঞ্জ রেট বলেন বা ইন্টারেস্ট রেট বলেন বা রিজার্ভ টার্গেটগুলো খুব আপ্রাণ চেষ্টা করা হয়েছে এগুলো মিট করার। এখন IMF এর টার্গেটগুলো IMF একটা পাবলিক ডকুমেন্টে, কিছু আনপপুলার রিফর্ম হয়েছে, হ্যাঁ, পাবলিকলি তারা এই ডকুমেন্টেড করা। এখন যদি বাংলাদেশ সবগুলা কমপ্লাই করে বা মেজরিটি কমপ্লাই করে আর পলিটিক্যাল রিজনে IMF হচ্ছে আপনাকে নেক্সট কিস্তি না দেয়, এটা তো IMF এর ক্রেডিবিলিটিতে আঘাত হানবে। আমার মনে হয় না যে এখানে ওইটার কারণে IMF আসলে খুব সিগনিফিক্যান্ট কোনো স্টেপ নেবে। আর আরেকটা পয়েন্ট যেটা আপনি বললেন, আমি যদিও পলিটিক্যাল অ্যানালিস্ট না, আমার একেবারেই ওই জায়গায় কোনো অ্যাবিলিটি বা এক্সপার্টিস নাই, বাট মানে US যা বলেছে এটা আসলে বাংলাদেশের অর্থনীতিকে টার্গেট করে এখন পর্যন্ত কোনো স্টেপ আসলে আসে নাই। সো ওই জায়গা থেকে একটা সামওয়াট কমফোর্ট আছে। ওকে, তারা যেটা ডেমোক্রেসি বা তাদের অ্যালাইনমেন্ট, তাদের যে মানে তাদের যে প্রায়োরিটিস অনুযায়ী তারা কি স্টেপগুলো নিয়েছে। আচ্ছা, এখন আমাদের সেই পুরনো প্রশ্ন, একটা 100 কোটি টাকা ফ্রেশ ফান্ড, হাউ উড ইউ ইউটিলাইজ দিস? আগের যে আনসারটা ছিল আসলে আনসারটা তাই, যেটা আসলে এক একজন বিনিয়োগকারীর জন্য এক এক রকম। লাইক আপনার যে প্যারামিটারগুলো আমরা দেখি, হ্যাঁ, ওটা হচ্ছে যে ধরেন একটা বয়স্ক ব্যক্তি যদি 100 কোটি টাকা নিয়ে আসে, তার সেফ থাকা উচিত, তার ইনকাম পুরো জীবনের হয়ে গেছে, এখন টাকাটা প্রোটেক্ট করাটা ইম্পর্টেন্ট। সো সেফ বলতে হয়তো ফিক্সড ডিপোজিট বা ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড বা ট্রেজারি বিল বন্ড, এটার একটা বড় পার্ট থাকতে পারে, একটা পার্ট, ছোট একটা পার্ট স্টকে, ধরেন 80-20 রেশিও হইতে পারে এটা, বা একটা 60-20-20, যেখানে 20 ল্যান্ড বা রেন্টাল ইনকাম আসতে পারে। আবার ইয়াঙ্গার কেউ যদি হয় তাহলে তার আরেক রকম আর কি। তো আমরা আসলে কখনো ওয়ান সাইজ ফিটস অল বলি না, বাট ইন জেনারেল যেটা হচ্ছে যে এখন ইন্টারেস্ট রেট যেহেতু বাড়ছে, হ্যাঁ, আস্তে এই মুহূর্তে ফিক্সড ইনকাম একটু রিলেটিভলি মোর অ্যাট্রাকটিভ হচ্ছে শর্ট টার্মে। কিন্তু মজার পয়েন্টটা হচ্ছে কি, যে যখন এটা হয় যে অনেক সময় ইকুইটি মার্কেটেও কিছু অপরচুনিটি তৈরি হয়।
যে ইন্টারেস্ট রেট বাড়া, দাম একটু লো আছে, এরকম কিছু অপরচুনিটি ছিল, এখনো আছে। সো আমার মনে হয় যে একটা ব্যালেন্সড, মানে এই মুহূর্তে আমি যেহেতু অর্থনৈতিক আউটলুকটা নিয়ে আমি একটু আশাবাদী, হ্যাঁ, কম্পেয়ার টু 6 months এগো অর 12 months ব্যাক, আমি এখন আসলে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচে যেতাম। মানে আমার কথা যদি চিন্তা করি, ফিক্সড ইনকাম, একটু সেফ আর একটু স্টকস, একটু ব্যালেন্সডে যেতাম। আর যেই পয়েন্ট থেকে আমি দেখতাম বা আমার প্রেডিকশন হতো যে ইন্টারেস্ট রেটটা আবার পড়া শুরু হচ্ছে, আমার বিওপি, ব্যালেন্স অফ পেমেন্টস পজিটিভ হয়ে গেছে, ওই বা ইনফ্লেশন পড়া শুরু করছে, ওই পয়েন্ট থেকে আমি আস্তে আস্তে স্টকের দিকে ওয়েটটা বাড়ানো শুরু করতাম। মানে 50-50 থেকে শুরু করে এটা হয়তো 30-70 বা 40-60 মোর টুয়ার্ডস ইকুইটি, ওদিকে আস্তে আস্তে যেতাম। বাট আমি এখন তাড়াহুড়া করতাম না, আস্তে আস্তে ওদিকে মুভ করতাম। লেট থিংস আনফোল্ড, আস্তে আস্তে আপনি তার সাথে। হ্যাঁ। আর আমাদের যেটা করতে হয় কি, যে আমরা যখন আপনার সামনে পাবলিকলি এসে আমি কিছু প্রেডিকশন করছি, প্রেডিকশন রাইটও হতে পারে, রং হতে পারে। আর বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন যে ডেটা পয়েন্টগুলো আসে, হ্যাঁ, সেটা উইকলি আসে, মাঝে মাঝে মান্থলি আসে, সেগুলোর সাথে সাথে কিন্তু আমার প্রেডিকশন চেঞ্জও করতে হয়। মানে ইনফ্যাক্ট এমন হতে পারে যে 1 মাস পর আমি আমার প্রেডিকশন পুরো চেঞ্জ করে ফেলছি, কারণ নতুন ইনফরমেশন নতুন ইনফরমেশন। আপনি একভাবে প্ল্যান করেছেন যাবেন এক জায়গা থেকে এক জায়গায়, রাস্তার পরিস্থিতি ডেফিনেটলি আপনাকে কোর্স চেঞ্জ করতে বাধ্য করতে পারে। এমনিতে আমাদের জেনারেল ইন্ডেক্স নিয়ে আপনার কোনো যদিও এখানে হাইলি ম্যানেজড একটা ইন্ডেক্স, যেখানে মানে ইন্ডেক্সকে ইনফ্লুয়েন্স করতে পারার মতো শেয়ারগুলো মুভ করছে না, আমরা আসলে ওই স্টাডি আছে কিনা? আমি কখনোই ইন্ডেক্স ফোরকাস্টিং করে কারেক্ট হইনি, এটাই হচ্ছে অনেস্ট ট্রুথ। ইন্ডেক্স টার্গেট করতে পারিনি, বাট জেনারেল সেন্স থেকে কিছু জিনিস বলতে পারি। আপনি যদি বাংলাদেশের স্টক মার্কেট সাইকেল চিন্তা করেন, হ্যাঁ, মানে এই 2007 থেকে 10 মার্কেট খুব এক্সট্রিমলি ভালো রিটার্ন দিল। 11, 12 এবং 13-র প্রথম 6 মাস খারাপ, আবার 13-র মাঝখান থেকে 17 পর্যন্ত একটা গুড পারফরমেন্স ছিল। 18, 19 এবং 20-এর প্রথম হাফ খারাপ, আবার 20-এর সেকেন্ড হাফ, 21 খুবই ভালো কোভিড পরবর্তী সময়। 21-এর শেষ থেকে মানে ফুল 22-এর মার্কেট ডাউন ছিল, 23-এও দেখবেন যে মার্কেটে তেমন কোনো মুভমেন্ট নাই। সো এইটা যদি আপনি দেখেন, আমার সাইকেলগুলো হিস্টোরিক্যালি শর্ট সাইকেল হচ্ছে গিয়ে 1.5-2 বছর, 2 বছরের সাইকেল, লং সাইকেল হচ্ছে 3-4 বছরের সাইকেল, এই হচ্ছে আপনার সাইকেল। তো ওই অনুযায়ী হচ্ছে গিয়ে যে যেহেতু আমি অর্থনৈতিক কিছু রিফর্ম আমাদের হয়েছে, এটা মানতেই হবে, এটার কিছু সুফল আমি আশা করছি। এখনো ডেটাতে খুব যে ভিজিবল তা না, বাট আমি যে কারণে বলছি যে আশা করছি সামনে। আর 1.5 বছর মার্কেট কোনো রিটার্ন দেয় নাই, তাহলে আমরা পসিবলি গেটিং ক্লোজার টু আ মোর পজিটিভ পিরিয়ড। হ্যাঁ, বাট এটা কি আপনার 6 মাস পর হবে, না 1 বছর, না 1.5 বছর পর, এটা আসলে প্রেডিক্ট করা সম্ভব না। বাট আমার কাছে মনে হয় যে সাইকেলটা বলছে যে 1.5 বছর অতিক্রম হয়ে গেছে, হোপফুলি ম্যাক্রো ইকোনমি একটু মোর অপটিমিস্টিক হবে। সো ওইখান থেকে আমি আশা করছি যে this is a better time than 6 months or 1 year back. ওকে, কর্পোরেট আর্নিংস কি ফোরকাস্ট করছেন? কর্পোরেট আর্নিংস হচ্ছে গিয়ে, আমরা তো এখন হচ্ছে যে জুলাই মাসে, তো জুনের নাম্বারগুলো আমরা দেখব। তো জুন পর্যন্ত তো আসলে অর্থনীতি আসলে ডিফিকাল্ট টাইমে, কারেন্সি বলেন, এনার্জি সিচুয়েশন বলেন, সব কিছু। তো জুন এবং সেপ্টেম্বর কোয়ার্টারে আসলে আমাদের খুব আশাবাদী হওয়ার কিছু নাই। হ্যাঁ, সেপ্টেম্বর কোয়ার্টারে হলেও হতে পারে, মানে এখন থেকে যদি ডলার সিচুয়েশনগুলো ইমপ্রুভ করে, কেউ কমোডিটি প্রাইসের যে ডিক্লাইনের বেনিফিটটা পায়, আমার মনে হয় যে আপনি ফুল মার্কেট চিন্তা করলে আসলে ডিসেম্বরের যে কোয়ার্টার, ওইখান থেকে আপনি একটু অপটিমিস্টিক হতে হবে। বাট গুড পার্ট হচ্ছে স্টক মার্কেট আসলে ফরওয়ার্ড লুকিং, মানে 1-2 কোয়ার্টার শুডেন্ট হ্যাভ আ বিগ ইম্প্যাক্ট। হ্যাঁ, সো ফরওয়ার্ড লুকিং যদি হয়, তাহলে মানে আইডিয়ালি স্টক মার্কেট কিন্তু প্রফিট বাড়ার আগেই মানুষজন পজিশন নেবে। ইট উইল মুভ আহেড অফ দ্য ইকোনমি, আহেড অফ দ্য কোম্পানি প্রফিটস। যেমন আপনার মতো যারা, তারা এটা ফোরসি করবে থ্রু অ্যানালাইসিস, আর কেউ থ্রু দ্য ইনসাইডার ইনফরমেশন, জি, যে হোয়াটএভার হ্যাপেন্স। আচ্ছা, তো মোটামুটি এই ছিল আজকে। কিছু যদি অ্যাড করতে চান? না, আমার মনে হলো যে আমরা মানে অর্থনৈতিক মেজর প্যারামিটার্সগুলো মোরলেস সবই ডিসকাস করে ফেলেছি। আপনার একটা প্রশ্ন ছিল, হয়তো আমি পুরোপুরি আনসার দেই নাই, ওটা হচ্ছে যে আমাদের ফোরকাস্টের বাইরের কি রিস্ক থাকতে পারে। হ্যাঁ, ব্যাংকিং খাতের একটা কনসার্ন অনেক সময় থাকে যে ব্যাংকিং খাতে কোনো রিস্ক হতে পারে কিনা, বা এনপিএল বাড়তে পারে কিনা। সো এটা আসলে একটা রিস্ক, যেটাকে আমরা আমাদের ফোরকাস্ট মডেলে কোনোভাবে আনতে পারতেছি না, এটা আনপ্রেডিক্টেবল আমার মতে। সো সেটা একটা হতে পারে। আর ইলেকশন
এটাও অনেক সময় মানুষজন খেয়াল করে যে ইলেকশন ইয়ার, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে ইলেকশন ইয়ারে হিস্টোরিক্যালি কি হয়েছিল। এখন দেখা গেছে যে আপনি যদি 4-5টা ইয়ার দেখেন, একবার ইলেকশনের আগে ভালো ছিল, আরেকবার খারাপ ছিল, আবার কিছু কিছু বছর আগে ভালো ছিল, আগে খারাপ ছিল। সো আসলে কোনো প্যাটার্ন, ক্লিয়ার কোনো ডেফিনেটিভ প্যাটার্ন নাই, বাট এটা একটা বড় ফ্যাক্টর, মানে আসলে যে কোনো বিনিয়োগকারীর জন্য, অর্থনীতির জন্য একটা বড় ফ্যাক্টর, এবং এটার ইম্প্যাক্টগুলোও আমাদের ওই প্রেডিকশন মডেলে আমরা আসলে অন্তর্ভুক্ত করতে পারি না। বাট আমাদের ব্যাক অফ আওয়ার মাইন্ড আমাদের রাখতে হবে যে কিছু ফ্যাক্টর, প্যারামিটার আছে যেটা আসলে প্রেডিক্টেবল না, বাট আমার আউটকামে ইম্প্যাক্ট ফেলতে পারে। ইন এ নাটশেল ম্যাক্রো ইকোনমি একটা চমৎকার পয়েন্টে আছে, এখান থেকে জাস্ট আপনি পজিটিভ ডিরেকশনের আউটকামগুলো দেখতে চাচ্ছেন। হ্যাঁ, মানে ওইটাই, মানে আমি একটু আমার পার্সপেক্টিভটা রিপিট করি, ইন দ্য সেন্স যে আপনার 6 মাস আগে আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন যে আউটলুকটা কী, আমি আপনাকে বলতে পারতাম না, কারণ অনেক বেশি আনসার্টেনটি ছিল। আনসার্টেনটি অন আমার পলিসি পদক্ষেপগুলো কী হবে, তারপর গ্লোবাল মার্কেটসের কী হবে, গ্লোবাল সেন্ট্রাল ব্যাংকরা কী করবে। ওই তুলনায় আজকে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে আনসার্টেনটিটা অনেকটা কেটে গেছে। এখন আমার সামনের ফিউচারটা চিন্তা করাটা আরেকটু ক্লিয়ার, এবং যে সাইন্সগুলো আমি দেখছি মনে হচ্ছে যে ওয়ার্স্টের থেকে আমরা ক্রস করে গেছি। বাট আমরা কি ধরেন 3 বছর বা 4 বছর আগে যেই জায়গায় ছিলাম ওখানে চলে আসছি, সেখানে কিন্তু আমি এখন আসি নাই। সেটা একটা জার্নি, সেটা যেতে আরও কিছুদিন সময় লাগার কথা, কিন্তু আমি ওয়ার্স্ট কেসটা মনে হচ্ছে যে একটু আমরা ক্রস করে আসছি। ওকে, অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই আপনাকে। দর্শক, আসিফ খান সিএফএ, উনি এজ অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান। তিনি বলছিলেন দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে। সামষ্টিক অর্থনীতির একটা প্রেডিক্টেবিলিটি এসছে, এবং কয়েকটা মেজর রিফর্ম হয়েছে, যার পরে তিনি এক্সপেক্ট করতে পারছেন যে হয়তো এখান থেকে একটা ইমপ্রুভমেন্ট পসিবল, ঘুরে দাঁড়ানোর মতো একটা অবস্থা যাকে বলা যায়। তার সাথে কর্পোরেট আর্নিংস একটা ভালো ধাক্কা গেছে কোম্পানিগুলোর আয়ের উপরে, সেখান থেকেও ঘুরে দাঁড়ানোর একটা পসিবিলিটি আছে, হয়তো ডিসেম্বর শেষ নাগাদ ভালো বেটার আর্নিংস আসতে পারে। পুঁজিবাজারের বিনিয়োগকারীরা সবসময় ফরওয়ার্ড লুকিং, হয়তো ফ্লোর প্রাইস একটা বিষয় যেটা হয়তো স্টক মার্কেট যে একটা লিডিং ইন্ডিকেটর বলা হয়, লিডিং ইন্ডিকেটর হিসাবে সে তার কাজটা করতে পারছে না বিকজ অফ দ্য ফ্লোর প্রাইস। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা আমাদের ইনভেস্টমেন্ট একটু ভেবে চিন্তে করব। পরে দেখা হচ্ছে।